জন্ম থেকে 28 দিন বছর বয়স পর্যন্ত সময়টাকে আমরা নবজাতক বলি। নবজাতককে আমরা সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করাতে বলি। বাচ্চার 1 মাস বয়স পার হয়ে গেলে তারপর থেকে আমরা তাকে প্রতিদিন গোসল করাতে বলি। নবজাতকদের একটা সমস্যা হলো জন্ডিস, তখন আসলে কি করা উচিত? জন্ডিস হওয়ার চোখ একটু হলুদ হওয়া, হাত পা একটু হলুদ হওয়াটা স্বাভাবিক। সকাল 7টা-8টায় যে হালকা রোদ এবং বিকাল 3টা-4টায় যে হালকা রোদ, সে রোদে রাখতে হবে। বেলা উঠে গেলে সকাল 11টা-12টার দিকে যে কড়া রোদ উঠে সে রোদে রাখা যাবে না। তেল মাখানো যাবে যাবে না? কোন তেল মাখানো যাবে? বেবি অয়েলগুলো মাখতে পারে। অলিভ অয়েল কি দেয়? অলিভ অয়েল মাখা যাবে। সরিষার তেলটা যেহেতু ঝাঁজ বেশি, সেটা বাচ্চার চোখে গেলে নাকে গেলে বাচ্চা সে জ্বালা করে, এই জন্য সেই তেলটা অ্যাভয়েড করাটাই উচিত। 6 মাসে আমরা নরম খাবার খাওয়ানো শুরু করব এবং 1 বছর পর থেকে আমরা যা খাবার খাই, বাবা মা যে খাবার খায় সেই খাবারটাই ও খাবে। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিফা তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় নবজাতক ও শিশুর যত্ন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ ফুয়াদুল ইসলাম, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী পরিচালক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে নবজাতকের যত্নে আসলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু আমরা আলোচনায় নিয়ে আসছি যে নবজাতক বলতে আসলে আমরা কাকে বুঝি। জন্ম থেকে 28 দিন বছর বয়স পর্যন্ত সময়টাকে আমরা নবজাতক বলি। এই সময়টা আসলে বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় সবচেয়ে গুরুত্ব যেটা, বাচ্চাকে আমাদের সবচেয়ে বেশি মায়ের সংস্পর্শে থাকতে হবে এবং মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এবং এখানে অন্য কোনো খাবার খাওয়ানোর বা অন্য কাছে পালানোর আসলে কোনো সুযোগ নেই। মায়ের বুকের দুধটাই বাচ্চার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি এবং মায়ের বুকের দুধ থেকে সে প্রয়োজনীয় তার মিনারেলস, ভিটামিনস এবং তার যে পরিমাণ অ্যান্টিবডি লাগে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীর বাতাসে তার যে পরিমাণে রোগগুলো হতে পারে, সেগুলো প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা মায়ের দুধ থেকে সর্বোচ্চ পরিমাণ পাবে। তার জন্য তার মায়ের বুকের দুধ খেতে হবে এবং মায়ের সংস্পর্শে থাকতে হবে। এবং মায়ের সাথে থাকলে, মায়ের সাথে যখন তার একটা সংযোগ তৈরি হবে, তখন মায়ের বুকের দুধটাও বেশি তৈরি হবে। আমাদের কাছে সবসময় একটা কোশ্চেন থাকে যে বাচ্চাকে কবে গোসল করাবো, আমরা নাভিতে কোনো ওষুধ দিব কি না। এই কোশ্চেনগুলো আমাদের কাছে খুব কমনলি চলে আসে। তো নাভিতে আসলে আমাদের যখনই একটা হসপিটালে বাচ্চা ডেলিভারি হয়, সেখান থেকে একটা কর্ড ক্লাম করে দেওয়া হয় অথবা স্টেরাইল সুতাতে বেঁধে দেওয়া হয়। সেখানে বাড়তি কোনো ওষুধ বা কোনো মুছার বা কোনো মেডিসিন দেওয়ার, পাউডার দেওয়ার, ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমাদের একটা ভুল ধারণা যে আমরা নাভির মধ্যে মনে হয় কোনো ওষুধ দিতে হবে বা নাভির মধ্যে কোনো মেডিসিন দিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম দিতে হবে। সেগুলো আসলে নাভিতে ইনফেকশন না হলে এই যাতে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। নাভিতে তার সময় মতো পড়ে যাবে এবং নাভিটা একা একাই ঠিক হয়ে যাবে। এবং নাভি পড়ার 1 দিন পর থেকে আমরা গোসল করাতে পারবো। নাভি পড়ার 1 দিন থেকে আমরা সাধারণত গোসল করাতে বলি এবং নবজাতককে আমরা সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করাতে বলি। এবং এখন যে আবহাওয়া, এখন যে আমাদের এপ্রিল জুন মাসে যে আবহাওয়া, সেই আবহাওয়ায় তো আমরা একটু 3 বার 4 বার গোসল করাবো। শীতকাল হলে তো আমরা আরেকটু কম গোসল করাবো। এটা কি সপ্তাহে 3-4? সপ্তাহে 2 থেকে 3 বার আমরা বাচ্চাকে গোসল করাবো, নবজাতক অবস্থায় গোসল করাবো। এখন তো গরম, প্রতিদিন গোসল করানো যাবে না? যখন বাচ্চাটা নবজাতক পিরিয়ডটা পার হয়ে যাবে, মনে করেন 1 মাসের পরবর্তীতে আমরা হয়তো প্রতিদিন গোসল করাতে পারবো। কারণ নবজাতক অবস্থায় অনেক বাচ্চার পানির সংস্পর্শে হাইপোথার্মিয়া, ঠান্ডা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার জন্য আমরা প্রথম 28 দিন পর্যন্ত সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করাবো। বাচ্চার 1 মাস বয়স পার হয়ে গেলে তারপর থেকে আমরা তাকে প্রতিদিন গোসল করাতে পারবো। এখন তো একটু গরম মানে আবহাওয়া, এখন কি বাচ্চাকে গোসল করাতে গেলে গরম পানি দিয়ে গোসল করাতে হবে? আমরা চেষ্টা করব বাচ্চাকে স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে গোসল করাতে। যখন বেলা উঠে যাবে, বেলা 11টা-12টা উঠে যাবে, পানিটাই কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থেকে একটু হালকা কুসুম গরম এমনিই হয়ে যায়। তাহলে সেই পানিটা দিয়ে আমরা গোসল করাতে পারবো। আর পানিটা যদি নিজে আমরা হাত দিয়ে অনুভব করে দেখি যে পানিটা একটু গরম, ঠান্ডা বেশি, তাহলে আমরা একটু হালকা কুসুম গরম পানি মিশিয়ে নিতে পারবো। আচ্ছা, নবজাতকদের একটা সমস্যা হলো জন্ডিস, অনেকেরই হয়, তখন আসলে কি করা উচিত? আচ্ছা, নবজাতকের জন্ডিস একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিন পরিমাণ বেশি থাকে। নবজাতকের সময় হিমোগ্লোবিনটা ভেঙে স্বাভাবিক হিমোগ্লোবিন যখন হয়, তখন জন্ডিস হওয়াটা, হালকা জন্ডিস হওয়ার, চোখ একটু হলুদ হওয়া, হাত পা একটু হলুদ হওয়াটা স্বাভাবিক। এর জন্য আমরা যেটা বলি যে বাচ্চাকে আমরা সূর্যের আলোতে রাখতে বলি। আমরা সকাল 7টা-8টায় যে হালকা রোদ এবং বিকাল 3টা-4টায় যে হালকা রোদ, সে রোদে রাখতে হবে। বেলা উঠে গেলে সকাল 11টা-12টার দিকে যে কড়া রোদ উঠে, সে রোদে রাখা যাবে না। কারণ ওই রোদে রাখলে বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যাওয়ার বা পানি শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা হালকা রোদে বাচ্চাকে রাখবো। এবং যদি জন্ডিস দেখা দেয়, আমাদের অবশ্যই আমাদের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
কারণ একটা পর্যায় পর্যন্ত জন্ডিস একাকে ভালো হয়ে যায়, কোনো কারণে যদি আমাদের এই বিলিরুবিনের পরিমাণটা বেশি বেড়ে যায় তখন আমাদের স্বাভাবিকভাবে এটা নাও কমতে পারে, সেক্ষেত্রে আমাদের হাসপাতালে ভর্তি করে হয়তো ফটোথেরাপি দেওয়া লাগতে পারে। আচ্ছা, সেটা পার্সেন্টেজটা অনেক কম, কিন্তু কোনো বাচ্চার যদি জন্ডিস দৃশ্যমান হয় অবশ্যই তাকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসার চিন্তা করতে হবে। নবজাতকের যত্নে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে নানি দাদিদের সঙ্গে একটা নিয়ে এখনকার বাবা মাদের ঝামেলা হয় যে তেল মাখানো যাবে যাবে না, কোন তেল মাখানো যাবে, এটা একটু বলবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তেল মাখানো যাবে, নানি দাদির ইচ্ছা অনুযায়ী তেল মাখানো যাবে, এবং কোন তেল মাখবেন সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে এবং সবচেয়ে ভালো তেল হচ্ছে সরিষার তেল, আমরা মাখতে পছন্দ করি। সরিষার তেলটা যদি আমরা নিজেদের চোখে মুখে মেখে দেখি দেখবেন জ্বলবে। আচ্ছা। তাহলে নবজাতকের চামড়াটা আমাদের চামড়া থেকে আরো পাতলা, তা তাদের গায়ে যদি আমরা সরিষার তেলটা মাখি তাদের কিন্তু প্রচন্ড জ্বালা করে, এবং অনেক সময় অনেক যেসব বাচ্চাদের বেশি মাখে আমরা দেখি যে বাচ্চার স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে, বাচ্চার স্কিন বার্ন হয়ে যাচ্ছে সরিষার তেলের ধাকে। যার জন্য আমরা বাচ্চাদের জন্য বাজারে যে বেবি অয়েলগুলো আছে, বিভিন্ন কোম্পানি বেবি অয়েল আছে, আমাদের লোকাল কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, যে কোনো বেবি বাচ্চাদেরকে আমরা যখন মাখবো বেবি অয়েলগুলো মাখতে পারবো। অলিভ অয়েল কি দেয়? অলিভ অয়েল মাখা যাবে, আচ্ছা। অলিভ অয়েল মাখা যাবে। সরিষার তেলটা যেহেতু ঝাঁজ বেশি, সেটা বাচ্চার চোখে গেলে নাকে গেলে বাচ্চা সে জ্বালা করে, সেই জন্য সেই তেলটা অ্যাভয়েড করাটাই উচিত। এটা বাচ্চাদেরকে ম্যাসাজ করাতে পছন্দ করে, এটা কি আসলে দরকার আছে? মেসেজে বাচ্চা বাড়তি কোনো উপকার হয় না। আচ্ছা, মেসেজে বাচ্চার বাড়তি কোনো উপকার হয় না। আমরা এমনি তেল দিতে পারি, বাচ্চার স্কিনটা স্মুথ রাখার জন্য আমরা তেল দিতে পারি, বা তেল দেওয়ায় বা মেসেজ করে যে বাচ্চার বাড়তি কোনো উপকার হয় সেটা আসলে না। আমরা বাচ্চার স্মুথনেসের জন্য, চামড়া স্কিনের স্মুথনেসের জন্য আমরা তেলটা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা সরিষার তেল না। সরিষার তেল না। জি। আচ্ছা, আপনি বললেন যে নবজাতক মানে তারপরে 6 মাস পর্যন্ত শিশু হলো মায়ের বুকের দুধেই শুধু খাবে, জি। 6 মাসের পর আসলে কি খাবে? আচ্ছা, আমি একটু প্রথম দিকে আসি। নবজাতককে প্রথম মারা যখন দুধ খাওয়ায়, প্রথমে একটা কমন দুধ কমপ্লেইন থাকে যে মায়ের বুকের দুধ আসছে না। সেটা আসলে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। মায়ের বুকের থেকে প্রথম 2 থেকে 3 দিন ক্লোস্ট্রাম নামে একটা জিনিস আসবে, যেটা বুকের দুধের পূর্বে আসে। তাহলে ক্লোস্ট্রামটার পরিমাণটা আমাদের কমই থাকবে। প্রথম 2 থেকে 3 দিন আসলে ক্লোস্ট্রামটা আসা অবস্থায় বাচ্চা একটু কান্নাকাটি করে, ক্ষুধা একটু কান্না করে, সেটা নিয়ে আমাদের ঘাবড়ানো যাবে না। কারণ নবজাতকটা পেটের যথেষ্ট পরিমাণ পুষ্টি দিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় যেন এই 2 থেকে 3 দিন সময়টা সে পার করতে পারে। আমরা যদি একটু ধৈর্য সহকারে বাচ্চাকে বারে বারে বুকের দুধটা নাই, বাচ্চার মা কিন্তু 3 থেকে 4 দিনের মাথায় পর্যাপ্ত পরিমাণ দুধ তার বুকে চলে আসবে, এবং এই 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি এবং অ্যান্টিবডি প্রদান করবে। আমাদের বাড়তি কোনো খাবারের প্রয়োজন হবে না। আমরা 6 মাস যখন শেষ হয়ে যাবে তখন বুকের দুধের পাশাপাশি বাড়তি পুষ্টির আমাদের প্রয়োজন হবে। তখন তার যে পুষ্টির ঘাটতি হবে, তার যে তখন যে অ্যামাইনো অ্যাসিড, তার যে ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হবে, সেটা শুধুমাত্র বুকের দুধে আমাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। তখন বুকের দুধের পাশাপাশি আমাদেরকে অন্য খাবার দিতে হবে। বেশিরভাগ মারা আমাদের এসে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আর কি দুধ খাওয়াবো? তাহলে আমরা কিন্তু বলেছি বুকের দুধ কেউ খাচ্ছে, দুধ ছাড়া অন্য অল্টারনেটিভ খাওয়াদের প্রতি আমাদের যত্ন নিতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা খেতে বলি বাচ্চাকে, যে নরম খাবার, যেমন আপনি মনে করেন পাকা কলা খাওয়াতে পারেন, আমরা একটু পাকা কলা নরম করে হাতে চটকিয়ে খাওয়াতে পারি। আমরা ইনিশিয়ালি একটু ভাত নরম করে খাওয়াতে পারি। 2-3 দিন ভাত খাওয়ানোর পর তাকে ভাতের সাথে একটু আমরা ডাল মিশাই খাওয়াতে পারি। আমরা ভাত ডালের সাথে 2-3 দিন পর একটু সবজি মিলিয়ে খাওয়াতে পারি। এখানেও আমরা একটা ভুল করি, আমরা খিচুড়ি তৈরি করার সময় ভাত চালের সাথে আমরা একবারে দেখা যায় 7-8 পদে সবজি দিয়ে ফেলি, যার জন্য বাচ্চা আসলে কোন খাবারটা খাচ্ছে সে বুঝতে পারে না। এই জন্য আমরা যদি 1 থেকে 2টা সবজি ইউজ করি এবং 7 দিন পর পর সবজিটা চেঞ্জ করি, একটাকে নতুন অ্যাড করি, তাহলে বাচ্চা খাবার চিনতে পারে যে আজকে আমি পেঁপে খেয়েছি বা আজকে আমি কুমড়ো খেয়েছি। কিন্তু একই দিনে যদি আজকে আমি কুমড়া খাওয়ালাম, পরের দিন আমি মিষ্টি কুমড়া খাওয়ালাম, পরের দিন আমি কলা খাওয়ালাম, এক এক দিন এক এক খুব র্যাপিড খাবার যদি আমি চেঞ্জ করি, ওর যখনই স্বাদের ভিন্নতায় ও খাবারটা নিয়ে ভয় পেয়ে যায়, একটা ভীতি গ্রহ করে ওর মধ্যে, যে এক এক দিন এক এক রকম টেস্টও পাচ্ছে, তখন বাচ্চা খাবার থেকে উইথড্র হয়ে যেতে চায়। যার জন্য আমরা যে খাবারটাই খাওয়াবো, আমরা ওই খাবারটা টানা 7 দিন খাওয়ানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে নতুন একটা খাবার 7 দিন পর থেকে নতুন আবার একটা ওই খাবারটার সাথে নতুন একটা খাবার অ্যাড অন করব। তাহলে আমরা বুকের দুধের পাশাপাশি আমরা কলা বা যে কোনো ফ্রুটস খাওয়াতে পারবো, এবং আমরা তাকে খিচুড়ি খাওয়াবো। আমরা প্রথমে একটু ডিম খাওয়াতে, নরম করে ডিম আপনি খাওয়াতে পারবেন। এখন আমরা মারা আশা করে যে একদিনে আস্তে একটা ডিম খেয়ে ফেলবে, তো একদিন আসলে বাচ্চা আস্তা ডিম খাবে না, একদিন হয়তো হাফ চামচ খাবে, আরেকদিন হয়তো 1 চামচ খাবে,
একদিন হয়তো খেতে গিয়ে ডিমের গন্ধে বাচ্চা ফেলে দিবে, এ করতে করতে ডিম খাওয়াটা শিখে যাবে। আমরা দুধ দিয়ে ডিম দিয়ে একটা পুডিং বানাই খাওয়াতে পারি, আমরা আমরা ফিন্নি রান্না করে খাওয়াতে পারি, আমরা হালুয়া রান্না করে খাওয়াতে পারি। যেমন আমরা বুটের ডালের হালুয়া খাওয়াতে বলি আমাদের দিক থেকে, যেটা একটা আসলে বুটের ডাল থাকে, চিনি থাকে, দুধ থাকে, তেল থাকে, অনেক প্রত্যেকটি পুষ্টিগুণ সম্বন্ধে ওর জন্য খাবার। আমরা নরম করে বুটের ডালের হালুয়া খাওয়াতে পারি, ফিন্নি খাওয়াতে পারি। আমরা কম দামি আমি খেতে বলি মিষ্টি আলু খাওয়াতে বলি বাচ্চাদেরকে, সিদ্ধ করে আপনি একটু বাটার দিয়ে খাওয়াতে পারেন। তাই সবগুলো খাবারই খাবে। পাশাপাশি আমাদের যে ঘরের খাবারগুলো, ওর যত দিন যাবে প্রথম দিকে একটু একটু নরম খাবার খাওয়াতে হবে। যত ওর বয়স বাড়তে থাকবে আমরা আস্তে আস্তে আমাদের ঘরের খাবারের দিকে নিয়ে আসতে পারবো। এবং আমাদের টার্গেট থাকবে 6 মাসে আমরা নরম খাবার খাওয়ানো শুরু করব, এবং 1 বছর পর থেকে আমরা যা খাবার খাই, বাবা মা যে খাবার খায় সেই খাবারটাই ও খাবে। তাহলে 6 মাস থেকে 12 মাস এই টাইমটা হচ্ছে ওর একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই পিরিয়ডটাতে আপনাকে আস্তে আস্তে খাবারটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা যেটা আশা করি একদিনই বাচ্চা অনেক কিছু খেয়ে ফেলবে, সেটা আসলে না। কারণ ওর মেইন নিউট্রিশন এখনো বুকের দুধ থেকেই হবে। পাশাপাশি খাবারগুলো আমরা অভ্যস্ত করে 1 বছর থেকে পুরোপুরি আমাদের পারিবারিক খাবারে নিয়ে আসবো। আপনি বললেন যে হালুয়া বানানো বা এটা সেটা, তো আমরা যে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা এখন অনেক মায়েদের, যে বাচ্চাকে লবণ চিনি খাওয়ানো যাবে কিনা, এই খাওয়ানো যাবে না, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব, এবং ফেসবুকে ঢুকলেই দুটা পক্ষই দেখা যায়। আপনি আমাদের একটু ক্লিয়ার করবেন। প্রথমে আমি লবণের বিষয়ে আসি। লবণ হচ্ছে এমন একটা খাবার যেটা ছাড়া আমাদের কোনো খাবারের স্বাদ হয় না। আমরা কোনো খাবার লবণ ছাড়া রান্না করতে পারি না। তাহলে বাচ্চাকে যখনই আপনি খাবার দিবেন, তাকে অবশ্যই লবণ দিবেন। কারণ লবণ তার 1 নম্বর উপকার করবে, তার খাবারের স্বাদ আনবে। 2 নম্বর হচ্ছে তার খাবারের মধ্যে আমার সোডিয়াম, পটাশিয়াম, মিনারেলসের যে ঘাটতি থাকে সেটা পূরণ করবে। তা আমরা যদি এখনকার লবণের মধ্যে দেখবেন আপনি আয়োডিন অ্যাড করা আছে, তাহলে লবণ খেলে আপনার আমাদের যে ইলেকট্রোলাইটসগুলো থাকে সেগুলোর ঘাটতি পূরণ হবে, আয়োডিনের ঘাটতি পূরণ হবে, এবং খাবারটা সুস্বাদু হবে। এবং শুধু লবণ ছাড়া খাবার যেমন আমরা খেতে পারি না, একইভাবে বাচ্চাও যদি শুধু লবণ ছাড়া খাবার আপনি রান্না করে, আপনি মনে করেন লবণ ছাড়া ওকে খিচুড়ি রান্না করে দিলেন, আপনি লবণ ছাড়া তাকে স্যুপ রান্না করে দিলেন, এই খাবারগুলো স্বাদ না হলে বাচ্চা দেখা যাবে 1-2 বার খেয়ে পরবর্তীতে সে আর খেতে চাবে না। কারণ তার হাতে একটা অল্টারনেটিভ স্বাদযুক্ত বুকের দুধ আছে। এই খাবারটা যদি স্বাদ না হয়, সে কিন্তু বুকের দুধের পাশাপাশি এই খাবারটা খাবে না। এই জন্য অবশ্যই আমরা লবণ দিতে পারবো। আর চিনির বিষয়টা হচ্ছে, চিনি আপনি যে খাবারটা আমরা মিষ্টি খাবার, আপনি হালুয়া রান্না করবেন, ফিন্নি রান্না করবেন, সেখানে আপনি অল্প পরিমাণ চিনি দিতে পারবেন, অতিরিক্ত না। আমরা যেটা ভুল করি আমরা আমাদের দেশে খুব মিশ্রি ইউজ করি। মিষ্টিটা খুব হাই কনসেন্ট্রেটেড সুগার। তো সেটা যখন যায় এবং মিষ্টিটাতে দেখা যায় যে রোগ জীবাণুর পরিমাণও ওটাতে বেশি থাকে, যেহেতু ওটা এরকম পিউরিফাই করা হয় না। এবং চিনি মিশ্রির পরিমাণ যদি বেশি হয়, ওটা যেহেতু হাই কনসেন্ট্রেটেড সুগার, বাচ্চাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এজন্য আমরা যদি মিষ্টি খাবার তৈরি করতে চাই, ওদের জন্য পুডিং তৈরি করতে চান, ওদের জন্য ফিন্নি তৈরি করতে চান, ওদের জন্য হালুয়া তৈরি করতে চান, সেই খাবারগুলোর মধ্যে পরিমাণ মতো চিনিও আপনি ব্যবহার করতে পারেন। শিশুদের লবণ চিনি খেলে কি পরবর্তীতে কিডনির সমস্যা বা ওবেসিটি বেড়ে যাওয়ার কোনো ঝুঁকি আছে? না, আমরা আসলে আমাদের আলোচনায় বলেছি যে আমরা যেটাই করব সবকিছু আমরা তার পরিমাণ মতো করব। লবণ আমরা বাচ্চাকে যেহেতু 6 মাস পর্যন্ত আমরা শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছি, আমাদের বাড়তি লবণ চিনি কোনো প্রশ্ন নাই। 6 মাস পর থেকে বাচ্চা খাবার তৈরি করার জন্য যেটুকু জরুরি দরকার, খাবার স্বাদ আনার জন্য যেটুকু লবণ দরকার, আমরা যেটুকু লবণ ব্যবহার করি সাধারণত আমাদের ঘরে রান্না করার জন্য, সেই লবণ আমরা ব্যবহার করতে পারবো। এতে আমাদের কিডনি বা লিভার বা অন্য কোনো অর্গানের আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর চিনি জাতীয় খাবারটা বাচ্চাদেরকে, আমাদের দেশে একটা বড় সমস্যা এখন চাইল্ডহুড ওবেসিটি। বাচ্চাদের মধ্যে দেখবেন অনেক বাচ্চার অনেক স্বাস্থ্য, অনেক বাচ্চা যেমন শুকনো আছে, এবং অনেক বাচ্চা ওবেসিটির কারণে আমাদের কাছে আসে, আমার বাচ্চা বেশি ওয়েট গেইন করে যাচ্ছে। সেটা আসলে খাবারের চিনির থেকেও বাচ্চারা চকলেট খায়, ফাস্টফুড খায়, সেখান থেকে বেশি হয়। তো চিনিটাও আমি বলেছি যে আলোচনায়, যে আমাদের যে খাবারগুলোতে আমরা যেমন পুডিং, ফিন্নি, পায়েস, সেই খাবারগুলো তৈরি করার সময় যেটুকু পর্যাপ্ত পরিমাণ মতো লাগে সেই পরিমাণ মতো আমরা চিনিটুকু ব্যবহার করব। এবং বাচ্চাদেরকে আমরা চকলেট, ফাস্টফুড, চিজ, এই খাবারগুলো থেকে একটু অ্যাভয়েড করানোর চেষ্টা করব। আচ্ছা, তো খাবার থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে শিশু নবজাতকের জন্মের পর থেকে যেটা নিয়ে বাবা মাদের চিন্তা, টিকা, কত সরকারি ভ্যাকসিনগুলো দেওয়ার বাইরেও কি আরো ভ্যাকসিন দেওয়া প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন। সরকার থেকে বাচ্চা যখন হবে, জন্মের সাথে সাথে আমরা বিসিজি টিকা দেয় গভর্নমেন্ট থেকে, আমাদের ইপিআই সেন্টারের আন্ডারে। এবং আপনারা যেখানেই আছেন বা আপনাদের প্রত্যেকের বাসার আশেপাশে গভর্নমেন্ট যে সেন্টারগুলো আছে, সেখানে একই স্ট্যান্ডার্ডের ইপিআই
খুব সুন্দর স্ট্যান্ডার্ড মেনটেন করে, কোল্ড চেইন মেনটেন করে ভ্যাকসিনগুলো রাখা হয়। সেখান থেকে আপনারা আমাদের গভর্নমেন্ট যে ইপিআই যে শিডিউল ভ্যাকসিনগুলো সেগুলো দিতে পারবেন। এবং আমরা জন্মের সাথে সাথে বিসিজি টিকা দেই, এবং 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে আমাদের কিছু ভ্যাকসিন আছে, 10 মাসে গিয়ে আমাদের একটা ভ্যাকসিন আছে, এবং 14 মাসে আমাদের একটা ভ্যাকসিন আছে। তো গভর্নমেন্ট প্রোগ্রামে যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই দিতে হবে, সেটার আসলে কোনো বিকল্প নেই। এবং আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের এই গভর্নমেন্ট ভ্যাকসিনগুলো দেওয়ার কারণে আমাদের দেশ থেকে কিন্তু একসময় অনেক টিটেনাসের রোগী থাকতো, একসময় আমাদের অনেক পোলিও রোগী থাকতো, আমাদের হুপিং কফের রোগী থাকতো। এই গভর্নমেন্ট ভ্যাকসিন, ইপিআর ভ্যাকসিনগুলো দেওয়ার পরে কিন্তু এই রোগগুলো আল্লাহর রহমতে আমাদের দেশ থেকে অনেক কমে গেছে। আমরা এখন এই রোগগুলো সাধারণত পাই না। এখন এগুলার পাশাপাশি যে রোগগুলো আমাদের দেশে কমন হয়, সেই রোগগুলার সব রোগের টিকা আমাদের তৈরি হয় নাই। যে রোগগুলোর টিকা তৈরি হয়েছে সেই রোগের টিকাগুলো আমাদের দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা রোটা ভাইরাসের টিকা, আমরা বাচ্চার 6 সপ্তাহ বয়সের পর থেকে 6 মাসের মধ্যে আমরা 2 ডোজ, কোনো কোম্পানির 3 ডোজে আমাদের রোটা ভাইরাসের টিকা দিতে হয়। এবং এরপরে বাচ্চার যখন 6 মাস হয় আমরা তাকে ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে পারি। বাচ্চা যখন 9 মাস হয় তখন আমরা তাকে চিকেন পক্সের টিকা দিই। 1 বছর হইলে আমরা তাকে মামসের টিকা দিতে পারি, হেপাটাইটিস এ ভাইরাসের টিকা দিতে পারি। একইভাবে যখন 2 বছর বাচ্চার পূর্ণ হয় তখন আমরা টাইফয়েডের টিকা, মেনিনজাইটিস রোগের টিকা এবং নিউমোনিয়া রোগের টিকা, এই প্রত্যেকটা রোগ কিন্তু বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা রোগ বাচ্চাদের জীবননাশক এক একটা রোগ। তো সেই রোগগুলো যদি টিকা যেহেতু আমাদের এখন অ্যাভেলেবেল আছে, আমাদের দেশেই এখন প্রোডাকশন হচ্ছে এবং টিকাগুলো আমাদের দেশে পাওয়া যায়, এবং একটা আমি মনে করি টিকাগুলা রোগের তুলনায় যে খুব একটা কষ্টও খুব বেশি যে তা না, এই টিকাগুলো দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই নিতে হবে। এবং সুবিধা হচ্ছে ইপিআর টিকাগুলো যেমন আমাদের একই দিনে 2-3টা করে টিকা নিতে হয়, এই টিকাগুলো কিন্তু এক একটা এক এক সময়, আমি যেমন বললাম একটা 6 মাসে, একটা 9 মাসে, একটা আমার 1 বছর পর 2টা টিকা, 2 বছর পর আমার 3-4টা টিকা। তাহলে আমার যেহেতু একসাথে চাপও পড়তেছে না, এই জন্য আমরা টিকাগুলো নেওয়ার সুযোগ থাকলে অবশ্যই নেওয়া উচিত। তবে মাথায় থাকতে হবে যে টিকা দেওয়ার ক্ষেত্রে কোল্ড চেন একটা অনেক বড় বিষয়, টিকার গুণগত মান বজায় রাখাটা খুব বড় বিষয়। অনেকে দেখবেন যে ফার্মেসি থেকে টিকা কিনে নিয়ে কোনো ডাক্তার দিয়ে দিচ্ছেন বা কোনো কম্পাউন্ডারের মাধ্যমে টিকা দিয়ে দিচ্ছেন, সেই জিনিসটা উচিত হবে না। যেখানে টিকা সেন্টার আছে, যেখানে টিকাটা যথার্থ নিয়মতান্ত্রিকভাবে কোল্ড চেইন মেনটেন করে সংরক্ষণ করা হয়, সেখান থেকে আমাদের টিকা দেওয়াটা আমাদের জন্য উচিত হবে, যেন টিকার গুণাগুণটা বজায় থাকে। শিশুরা কত বছর পর্যন্ত এই টিকাগুলো দিতে হবে, কত বছর বয়স পর্যন্ত? আমাদের ইপিআই যে টিকাগুলো সেগুলো 5 বছরের মধ্যে আমাদের দিতে হবে। সরকারি যে টিকা বা ইপিআই যে টিকাগুলো সেগুলো গভর্নমেন্ট প্রোগ্রামটা এমনভাবে করে যে 5 বছরের মধ্যে টিকাগুলো কমপ্লিট করতে হবে। আর গভর্নমেন্টের বাইরে যে টিকাগুলো আমি নাম বললাম, সেই টিকাগুলো ওর সময় থেকে যে কোনো সময় দেওয়া যাবে, এটা বড়রাও দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আপনি জানেন যে এখন তো গরম শুরু হয়ে গেছে, গরমে বাচ্চারা বিভিন্ন ধরনের রোগবালাই হচ্ছে, গরমে বাচ্চাদের সুস্থ রাখতে আসলে কি করতে হবে? গরমে আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, বাচ্চারা দেখা যায় অনেক সময় গরমে বাইরে অনেক খেলাধুলা করে, বা অনেক স্কুলেও দেখা যায় অনেক দীর্ঘ সময় বাচ্চারা অবস্থান করে। সেই সময় যদি বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ পানি না খায়, বাচ্চাদের একটা পানি শূন্যতা হয়। এবং এখন আপনারাও পেপার পত্রিকায় জানেন যে হিট স্ট্রোক নামে রোগ হয়, বাচ্চারা সাডেনলি দেখা যায় আমাদের অজ্ঞান হয়ে যাচ্ছে। গত পরশু আমি একটা পেশেন্ট পাইছি যে বাচ্চা খেলতে গিয়ে মাঠের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তাহলে বাচ্চাটা কিন্তু পরবর্তীতে পানি আমাদের কাছে যখন আসছে হসপিটালে গিয়ে তাকে যে স্যালাইন দেওয়া পর সে সুস্থ হয়ে গেছে, বাচ্চা এখন ভালো আছে। কিন্তু এই গরমে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, যে গরমের কারণে এবং ঘাম হওয়ার কারণে বাচ্চা পানি শূন্যতা হয়ে যায়, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে বাচ্চাদের হিট স্ট্রোকের সংখ্যাটা বেশি হয়। এর জন্য বাচ্চারা বা দীর্ঘ সময় স্কুলে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক বাচ্চা স্কুল থেকে আবার কোচিংয়ে চলে যাচ্ছে, দীর্ঘ সময় বাচ্চা পানি না খেয়ে থাকতেছে, এটা একটা বড় সমস্যা। এর জন্য বাচ্চাদেরকে এই সময় যেহেতু পানি শূন্যতার সমস্যাটা বেশি, তাই জন্য আমাদের অবশ্যই পানি এবং মিনারেলস জাতীয় খাবার আমরা বাসা থেকে শরবত করে দিতে পারি, আমরা ডাবের পানি খেতে পারি, বা সাদা পানিও বাচ্চাদের দিতে পারেন। তাহলে বাচ্চাকে যেন যখনই বাচ্চা খেলতে যাক, স্কুলে যাক, কোচিংয়ে যাক, স্যারদের কাছে যাক, বা কোথাও বেড়াতে যাক, বাচ্চা সবসময় যেন একটা ফ্লাক্স ক্যারি করে এবং সেখানে যেন পর্যাপ্ত পানি থাকে এবং সে পানিটা যেন খেতে পারে, তাহলে এই সমস্যাগুলো হবে না। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাই। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।